দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের দর্শক, মার্কিন সেনাদের জন্য কালো রাত্রি ঘোষণা করেছিল গতকাল আইআরজিসি। তারা কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে। ব্যাপক যে হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে কুয়েত থেকে মার্কিন সেনাদেরকে একেবারে বিতাড়িত করার জন্য তারা চরমতম অভিযান শুরু করেছে। এদিকে জর্দানে ইরানের হামলায় নতুন করে মার্কিন সেনা নিহত হয়েছে এবং একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN আজকে রিপোর্ট করেছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100-র মতো মার্কিন সেনা আহত হয়েছে। CNN আহত কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে নিহত তো হয়েছে 4 জনের, তো পরিষ্কার, আরো কতজন নিহত হয়েছে সেটা একটা ব্যাপার। এই প্রেক্ষাপটে মানে মার্কিন সেনা হতাহতের ঘটনা কত বড় হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নির্দেশনা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদেরকে যে ইরানের বিরুদ্ধে চরমতম প্রতিশোধ নিতে হবে। তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে চরম মূল্য আদায় করতে। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দেন? এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পরেও ইরান বলছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং আরো বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে ইরান। অর্থাৎ তারা বলেছে যে আরো ড্রোন এবং বড় ভারী ক্ষেপণাস্ত্র হামলা হবে, তার জন্য প্রস্তুত থাকো। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও অন্তত 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং একটি জাহাজে তো প্রচন্ডভাবে আগুন ধরে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মেনিয়া তিনি বলেছেন, এটা কোনো আবেগ নয়, বাস্তবতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি যে যুদ্ধ চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নেই, কোনো অবসান নেই। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যে সমস্ত দেশ মধ্যস্থতা করেছিল, কাতার, পাকিস্তান, তুরস্ক, তারা সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছে এবং ইরান বলছে তারা এই সমস্ত নিয়ে এখন আসলে ভাবছে না। ইরানি সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন, একদিকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বিমান এবং ক্ষেপণাস্ত্র জড়ো করছে নতুন করে, আর একদিকে আমাদেরকে যুদ্ধবিরতির কথা বলছে। এই চালাক চাতুরি আমরা বুঝি, এ দিয়ে আমাদেরকে বোকা বানানো আর যাবে না। এদিকে হরমুজ প্রণালী, ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনা, ব্যাপক সামরিক সংঘর্ষের পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 কমেছে ব্যারেল প্রতি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মধ্যস্থতাকারীরা ইরান এবং আমেরিকাকে প্রস্তাব দিয়েছে অন্তত 10 দিনের জন্য যুদ্ধবিরতি করতে, যাতে আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা যায়। এই কথাতেই কিন্তু ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া নেই। এই প্রেক্ষাপটে অবশ্যই এই প্রশ্ন আসছে, আসলে তেলের দাম সাময়িকভাবে কমলেও আরো অনেক বেশি বেড়ে যায় কিনা। কারণ ইয়েমেন সৌদি আরবের উপর বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই ব্যাপারে সৌদি আরব এবং তার মিত্ররা কি বলছে ইত্যাদি নানান বিষয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে বলি, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি গত রাতে ঘোষণা করেছিল গত রাত মার্কিন সামরিক বাহিনীর জন্য কালো রাত্রি। কারণ কি? কারণ হচ্ছে তারা কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে, অন্তত 3টা সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে এবং সেখানে কি কি ধ্বংস করেছে। সেখানে ধ্বংস করেছে আলী আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়ে দীর্ঘপাল্লার রাডার, যোগাযোগ সেন্টার, কমিউনিকেশন সেন্টার, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবং এই যেগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল সেগুলো মোটামুটি প্রায় সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ছিল, সেখানেও হামলা চালিয়েছে এবং সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরান গত রাতে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে যা যা ধ্বংস হয়েছে তার ভেতরে আর্লি ওয়ার্নিং রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, FPS 117 দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম, পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এদিকে আগেই বলেছি আমি, জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ইরান গত রাতেও হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি F-15 খুবই গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান, সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। গত রাতের এই ব্যাপক অভিযানের পর ইরান বলেছে এই অভিযান এখানে শেষ নয়। এবং কখন বলছে এই কথা? যখন কাতার, পাকিস্তান, তুরস্ক এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যে অন্তত 10 দিনের জন্য এই যুদ্ধ বিরতি করা হোক, তখন ইরান বলছে যে যুদ্ধ শেষ করার তো কোনো কারণই নেই, বরং আরো বড় এবং বিস্তৃত পরিসরে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। IRGC বলছে মধ্যপ্রাচ্য আমেরিকার না, এই অঞ্চলের কেউ নয় আমেরিকা, অতএব এই অঞ্চল থেকে তাদেরকে ছেড়ে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত তারা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গত রাতে ইরানের এই হামলার আগে অবধারিতভাবে মার্কিন বাহিনী হামলা শুরু করে ইরানের বিরুদ্ধে এবং ইরানের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন টার্গেটে হামলা করেছে তারা। এর ভিতরে হরমুজ প্রণালীর এলাকায় অন্তত 2টি জাহাজে, তেলবাহী জাহাজে হামলা হয়েছে। একটি জাহাজে কিভাবে বিস্ফোরণ ঘটেছে শিওর না, এটা হতে পারে মাইন বিস্ফোরণে অথবা ইরানের হামলা, কিন্তু এটা পরিষ্কার এখনো কোনো বক্তব্য আসেনি। এই হামলার প্রেক্ষাপটে জাহাজটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে জাহাজের যত ক্রু নাবিক যারা ছিল তারা লাইফ বোট নিয়ে তারা সমুদ্রে নেমে পড়ে, তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমি খবর যখন করেছি তখন, অর্থাৎ বেশ খানিক আগের কথা, হয়তো এতক্ষণে উদ্ধার হয়ে গেছে। এই যে মার্কিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, এর প্রেক্ষাপটে বিশেষ করে জর্দানে যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে, আর আসলে মার্কিন বাহিনী বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ড্রোন এবং হেলিকপ্টার বহু সংখ্যক ধ্বংস হয়েছে। একথা তারা যতই লুকিয়ে রাখার চেষ্টা করছে আসলে পারছে না। নিউ ইয়র্ক টাইমস, তারপরে CNN বিভিন্ন জায়গায় টুকটাক কম বেশি ফাঁস করে দিচ্ছে। এই অবস্থায় ভেতরে ভেতরে খবর তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলছে যে যতটা মার্কিন সেনা নিহত হয়েছে তার প্রতিটি সেনার বিপরীতে ইরানিদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। তার মানে ধরুন একটা মার্কিন সেনা নিহত হলে তারা হয়তো 10 জন ইরানি সেনা হত্যা করার চেষ্টা করবে। ইঙ্গিত কিন্তু এইরকম। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, তারপরে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং বিভিন্ন সেকশনের বড় বড় সামরিক কর্মকর্তা যারা, তাদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই সেনা হত্যার ব্যাপক প্রতিশোধ দেওয়ার চেষ্টা করছে। এর আগে আমেরিকার হামলায় ইরানের 7 জন সেনা মারা গেছে, কিন্তু সেই সময় ইরানও বলেছিল আমরা পাল্টা হামলা চালাবো এবং এর মূল্য পরিশোধ করতে হবে আমেরিকাকে। তো এই যে হুমকি, পাল্টা হুমকি, এতে যুদ্ধ বন্ধের কোনো প্রেক্ষাপট, কোনো কারণ আলামত তো আমরা দেখছি না। অথচ পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে যে আমাদের কূটনৈতিক দরজা খোলা, এবং এই যে মধ্যস্থতাকারীরা তারা যে প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধে, সেই যুদ্ধ বন্ধের প্রস্তাব কিন্তু মূলত আমি মনে করি আবার নতুন করে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির একটা চেষ্টা চালানো হচ্ছে। এর আগেও আমরা বারবার দেখেছি যে চুক্তি 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 এইগুলো করতেই থাকে এবং এক পর্যায়ে ইরানও রাজি হয়ে যায় এবং বসে। এবার মনে হচ্ছে না যে ইরান এই রকমের চুক্তিতে বা এই রকমের আলোচনায় যাবে যুদ্ধ বাদ দিয়ে। ইরান বলছে, পরিষ্কার করে বলেছে যে আমরা আবার যুদ্ধবিরতি দিলে তারা আবার এই যুদ্ধবিরতি সুযোগে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আবার আমাদের উপর হামলা চালাবে। এই অভিজ্ঞতা আমাদের বারবার হয়েছে। সেক্ষেত্রে আমরা এবার আর এই সমস্ত ভিতরে নেই। আমরা যে অবস্থা আছি এর একটা চূড়ান্ত পরিণতির দিকে যাব। এবং আমরা দেখতেও পাচ্ছি আমেরিকা কিন্তু বিপুল সংখ্যক
বিমান আনছে F-16 এবং F-35 বিমান আনছে জার্মানি এবং ব্রিটেন থেকে। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী যে বার্নহ্যাম নতুন প্রধানমন্ত্রী হলেন, তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেছেন এবং তাকে চাপাচাপি করছেন যে ব্রিটিশ দুটো ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিতে হবে। এর আগে কিয়ার স্টারমার তিনি কিন্তু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দিতে চাননি। এটা নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। নতুন প্রধানমন্ত্রী কি করেন সেটা একটা ব্যাপার, কিন্তু এরই মধ্যে তার উপর চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে যুদ্ধবিরতির প্রত্যাশাটা কিন্তু প্রকাশ্যে আমেরিকা করছে না, ভেতরে ভেতরে বলছে। আবার তাদের যুদ্ধ প্রস্তুতি এবং ইরানের উপরে ব্যাপকভাবে হামলা এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। এই অবস্থায় যুদ্ধবিরতির কথা বললেও এবং তেলের দাম কিছুটা কমলেও আসলে বিশ্ববাজার কি হবে সেটা কিন্তু দারুণভাবে অনিশ্চিত। কারণ এরই মধ্যে গত রাতে হরমুজ প্রণালীতে দুটো জাহাজ আবার হামলা শিকার হয়েছে এবং ইরান পরিষ্কার করে বলেছে, এবং বিশ্বের বিভিন্ন জাহাজ কোম্পানি, জাহাজের যে সমস্ত মালিক তাদের কাছে বার্তা পাঠিয়েছে যে আপনারা কেউ আমেরিকার দেয়া নিরাপত্তার উপরে ভরসা করবেন না প্লিজ হরমুজ প্রণালীতে, কারণ আমেরিকার দেয়া নিরাপত্তায় কোনো জাহাজ নিরাপদে বের হতে পারবে না। সেক্ষেত্রে IRGC বা ইরান যে রুট দিয়েছে সেই রুটেই জাহাজ পরিচালনা করুন এবং নিরাপদে আপনাদের জাহাজ বের করে নিন। আমেরিকার দেয়া পথে গেলেই বিপদ, নিরাপত্তা থাকবে না, সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদের। তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল মানতে হবে, এর বিকল্প নেই। যদি না মানে অমনি হামলা পাল্টে হামলার ঘটনা। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ এখনো কিন্তু অনিশ্চিত। এপাশে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালীতে সৌদি আরবের উপরে ব্লকেড আরোপ করেছে। এই ব্লকেড আরোপ করেছে, এরপরে সৌদি জোট নিন্দা জানিয়েছে এবং বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তো প্রশ্ন হচ্ছে, এটা যদি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় তাহলে 12 বছর ধরে ইয়েমেনের উপরে যে আকাশপথে, নৌপথে, স্থলপথে সব অবরোধ দিয়ে রেখেছে সেটা আইনের লঙ্ঘন কিনা, সেটা মানবতার লঙ্ঘন হয় কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি ইয়েমেনের হুতিরা যে অবরোধ আরোপ করেছে এটা তো একদম হালকা কোনো ব্যাপার না, তারা তো ঘোষণা দিয়েছে এবং শক্ত অবস্থান নিয়েছে। এই শক্ত অবস্থান এড়িয়ে যদি বাব আল মানদেব প্রণালী পার হতে হয় সৌদি আরবের জাহাজকে, তাহলে সেখানে তো হুতিরা হামলা চালাবে এবং তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে রেডি। তাহলে সৌদি আরবের জাহাজের নিরাপত্তা থাকবে কোথায়, দেবে কোথায়, সৌদি তেল বের হবে কি করে? যদি তাই না হয় তাহলে তেলের বাজার রিয়েলি এখন যে $1 মতো কমলো, কিন্তু প্রকৃতপক্ষে $1 কমবে কিনা সন্দেহ আছে, কতটুকু বাড়ে সেটাই প্রশ্ন। এবং ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার বক্তব্য, বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে, যে যুদ্ধ আর কোনো মতেই ওই কূটনৈতিক আলোচনার নামে আর বন্ধ করা হবে না। কারণ যতবার কূটনৈতিক আলোচনার নামে আমেরিকা যুদ্ধবিরতির কথা বলেছে এবং আমরা রাজি হয়েছি, ততবার তারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এখান থেকে আরেকটা জিনিস আমি বলে শেষ করি, ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই পরিষ্কার হচ্ছে। তা না হলে কিন্তু আমেরিকা এই মুহূর্তে কোনো মতে আবার নতুন করে যুদ্ধবিরতির কথা বলতো না। যখনই তারা খুব চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখনই তারা যুদ্ধবিরতির কথা বলে। সেক্ষেত্রে এখনো আমার ধারণা যে আমেরিকা মারাত্মক রকমের চাপে পড়েছে এবং কিছু কিছু আলামত আমি আপনাদেরকে বলি, এর আগেও বলেছি আজকেও বলি। কুয়েতে গত রাতে যে কালো রাত্রি ঘোষণা করে যে হামলা চালিয়েছে, আসলে মার্কিন সামরিক বাহিনীর এখানকার যত সিস্টেম এগুলো প্রায় শেষ হয়ে গেছে, এর আগেও তো করেছে। এরপরে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই সমস্ত জায়গায় একদম মোটামুটি শেষ। গতকালকে একটা খবর দেখলাম জর্দানের, যে আর যদি আগামী 2-1 দিন হামলা চালায়, এইভাবে হামলা অব্যাহত রাখে ইরান, তাহলে জর্দানে কোনো বিমান ঘাঁটি আর সচল থাকবে না, সব অচল হয়ে যাবে। তাহলে মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আর বিমান হামলার মতো কোনো ব্যবস্থা মনে হয় তারা করতে পারবে না। এবং আমরা লক্ষণটা দেখছি কি, এই উপসাগরীয় অঞ্চল থেকে গুটি আস্তে আস্তে জর্দান, ইসরায়েল ওই দিকে চলে গেছে কিন্তু আমেরিকা। তার মানে এই সমস্ত অঞ্চল অর্থাৎ এই ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত এলাকায়, এই সমস্ত দেশে আমেরিকার ঘাঁটিগুলো আর ভালো নেই, এখান থেকে খুব একটা কাজ করতে পারছে না আমেরিকা। যেটুকু অবশিষ্ট আছে সেগুলোও ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তার মানে এই জায়গা থেকে গুটি আস্তে 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 জর্দান, ইসরায়েল ওই দিকে তাড়িয়ে দিচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আসলে মার্কিন সামরিক বাহিনী বিদায় নেবে কি নেবে না সেই প্রশ্ন এসে সামনে দাঁড়াচ্ছে। ইরান চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে একদম উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। বর্তমান যে যুদ্ধ, তার যে চরিত্র, তার যে বৈশিষ্ট্য, তার থেকে মোটামুটি এমনই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না।
আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনারা কেমন করে দেখছেন, কি ভাব? আসসালামু আলাইকুম। নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, বাংলায় যে প্রবাদ আছে সেটি দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী ঘোষণা দিয়েছেন ইরানের সাথে যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় 37.5 বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। এই যুদ্ধের ব্যয় শুধুমাত্র আমেরিকান অস্ত্রশস্ত্রের ব্যবহার, কিন্তু ইরানের পাল্টা হামলায় আমেরিকার যে ঘাঁটিগুলোর ক্ষতি হয়েছে, যে ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছে মাটির সাথে, তাতে কি পরিমাণ সরঞ্জামের ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি হিসাব সেটা কত বিলিয়ন ডলার যেতে পারে। তার চেয়েও বড় কথা, ইরানের হামলায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মার্কিনীদের যে পকেট কাটছে, পকেট পুড়ছে প্রতিদিন। আমেরিকান ব্যবসার যে ক্ষতি হচ্ছে, আমেরিকান বড় বড় কোম্পানির শেয়ারে যে ধস নামছে, সেটাকে যোগ করলে আমেরিকার ক্ষতি কত বিলিয়ন ডলার হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবশ্য সেদিকে ভূক্ষেপ নেই। ইসরায়েলকে খুশি করতে, নেতানিয়াহুকে খুশি করতে, কিংবা কোনো একটা হানি ট্র্যাপে পড়ে বাধ্য হয়ে ইসরায়েলের কথা মতোই ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং গতকাল রাতে ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি তীব্র লড়াই হয়েছে। একদিকে ইরান আমেরিকার কয়েকটি দেশের ঘাঁটিতে রাডার এবং এয়ার ডিফেন্সকে টার্গেট করে এমন তীব্র হামলা চালিয়েছে যেটাকে বলা হচ্ছে ডার্ক নাইট ফর মার্কিন রাডার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র B-52 বোম্বার বিমান সহ অনেকগুলো রিফুয়েলিং বিমান নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইরান জুড়ে। ইরানের মানচিত্রের শহরগুলোর দিকে যদি তাকান, এক রাতে গতকাল অনেকগুলো শহরে আমেরিকা হামলা চালিয়েছে। আমরা যদি শুধু শহরগুলোর নাম বলি, গতকাল ইরানের ভেতরে হামলা চালানো হয়েছে ইরানের তাবরিজে, আবহারে, হামেদানে, বানে এ নাভাবান্দে, ইরানের মাসদাদ, ইরানের উমিদেহ, বেহবান, বুশেহার, বান্দার আব্বাস, ইরানের সিরিকে, ইরানের কেশম দ্বীপে, ইরানের চাবাহারে, পারদিস, পারচিনে, ফাসা, উমরিয়া, এমনকি ইরানের কিছু গ্রামাঞ্চলেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই হামলার চেয়েও বড় টার্গেট ছিল গতকাল ইরানের পিক্সেল মাউন্টেনে থাকা গোপন পারমাণবিক প্রকল্পে। আমরা সেগুলোর বিস্তারিত জানাবো আজকের লাইভে। তবে ইরানের বিরুদ্ধে এই হামলায় আমেরিকা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দিহান খোদ মার্কিন জেনারেলরা, মার্কিন বিশ্লেষকরাই। মানুষ বলছে ইরান মচকাবে কিন্তু ভাঙবে না। প্রিয় দর্শক, ইরানের নিউজের সাথে সাথে আজকে ভারত থেকে মোদির জন্য দুঃসংবাদ রয়েছে। নরেন্দ্র মোদির দুঃস্বপ্ন তারা করছে নরেন্দ্র মোদীকে। যে আন্দোলনকে দমন করার জন্য ককরোচ জনতা পার্টির প্রধানকে গ্রেপ্তার করলো, সে আন্দোলন দাউ দাউ আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ছে ভারত জুড়ে। এবং সে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দুইজনকেই চ্যাংদোলা করে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে ভারতের পুলিশ। কিন্তু আন্দোলন তাতে বন্ধ হচ্ছে না, প্রতিনিয়ত আন্দোলনের ঢেউ বাড়ছে। সমাজের সচেতন মানুষ, সংস্কৃতি কর্মী, শিক্ষাবিদরা দলে দলে বিপদ জেনে বুঝেও আন্দোলনে যোগ দিচ্ছে। মায়েরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছে, স্যুপ রান্না করে নিয়ে আসছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ফ্রি খাবার পরিবেশন করছে। এজন্য এক গণ আন্দোলন, জন আন্দোলন, এজন্য ভারতের নিজস্ব রুহু, আত্মাকে ফিরে পাওয়ার আন্দোলন। এজন্য নরেন্দ্র মোদীর মতো এক অন্ধকার যুগ থেকে ভারতকে মুক্ত করার আন্দোলন। এজন্য হিন্দু মুসলমান বিভেদের আগুন জ্বালিয়ে ক্ষমতা ভোগ করা এক দানবের বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষের আন্দোলন। প্রতিনিয়ত এই আন্দোলন বেগবান হচ্ছে। ভারতের বিবেকবান মানুষ ধর্ম বর্ণ বাদ দিয়ে এই আন্দোলনে সামিল হচ্ছে। গতকাল মোদী বিরোধী আন্দোলনে সামিল হয়েছে ভারতের শিখ কৃষকরা। পাঞ্জাব থেকে বিপুল পরিমাণ কৃষক রওনা দিয়েছে। তাদের সাথে মোদীর একটা বোঝাপড়া বাকি ছিল।
কৃষকদের বিরুদ্ধে এই নরেন্দ্র মোদী ভারতের বেনিয়া ব্যবসায়ীদের হাতে ভারতের বড় বড় বিজনেসগুলো তুলে দিয়েছে। কৃষকদের পেটে লাথি মেরে বড় বড় ব্যবসায়ীদের হাতে কৃষিকে জিম্মি করেছে নরেন্দ্র মোদী। মোদীর বিরুদ্ধে অভিযোগ আদানি আম্বানি সহ ভারতের বড় বড় মাফিয়া বিজনেসম্যানদেরকে সুবিধা দিচ্ছে, বিপুল পরিমাণ ঋণ মৌকুফ করে দিচ্ছে, বিনামূল্যে রাষ্ট্রের জমি দিয়ে দিচ্ছে, বড় বিজনেস মনোপলি দিচ্ছে। মার খাচ্ছে ভারতের ক্ষুদ্র কৃষকরা। আজকে ভারতের সংক্ষুব্ধ বিভিন্ন জাতিগোষ্ঠী মোদী বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে এবং অনেকেই মনে করছে এই আন্দোলনে যদি দক্ষিণের নেতা থালাপতি বিজয় যোগ দেয় তাহলে এটি একটি চূড়ান্ত আন্দোলনের রূপ নেবে। ভারতকে শাসন করার জন্য সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল তরুণ স্টার, দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতিকে বেশি যোগ্য মনে করেন, নাকি উত্তরের চা বিক্রেতা গুজরাটের কি জানি সেই মোদীকে যোগ্য মনে করেন? মোদী না থালাপতি? কমেন্টে জানাতে পারেন। সম্ভবত মোদীর ভাগ্য শেষ হয়ে আসছে ভারত শাসনের। আমরা সেই বিষয়ে নিয়মিত আপনাদেরকে আপডেট দেব। মোদীর জন্য আরেকটি দুঃসংবাদ রয়েছে বাংলাদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুসলিম যুবকদের জন্য, পূর্ব বাংলার মুসলমানদের জন্য ঢাকার নবাব সলিমুল্লাহর, টাঙ্গাইলের নবাবের তৈরি করা এই বিশ্ববিদ্যালয়টিকে ভারতের সাম্রাজ্যবাদীরা, কলকাতার দাদাবাবুরা কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। এখানে সারেগামা পাদানিসা রবীন্দ্রসঙ্গীতের অনেক ঝলকলানি চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল কলকাতা কেন্দ্রিক, কলকাতার প্রতি অনুগত বুদ্ধিজীবীদের একটি উপনিবেশে। সেই জায়গায় বিএনপি সরকার ভারতকে বড় ধরনের কাজকলা দেখাচ্ছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাকিস্তান হাইকমিশনের সহযোগিতায় কম্পিউটার ল্যাব উদ্বোধন হয়েছে। এটা যেন ভারতের গালে এক চপেটাঘাত। ভারত কিছুদিন আগেও রবীন্দ্র সঙ্গীত চর্চার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৬ষ্ঠ তলায় সঙ্গীত বিভাগে ব্যাপক টাকা পয়সা দিয়েছিল। এখন সংবাদ আসছে সঙ্গীত বিভাগ ছাত্রের সংকটে ভুগছে। বাংলাদেশিদের আগ্রহ নেই ভারতের নাচ গান ধ্রুপদী ড্যান্সের দিকে। বাংলাদেশিরা বুঝছে বাংলাদেশের শত্রুকে মিত্রকে। এবং আপনারা ছবিতে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উদ্বোধন করছেন পাকিস্তানের সহযোগিতায় একটি কম্পিউটার ল্যাব, এবং সেই কম্পিউটার ল্যাবের পাশাপাশি ভারতের হাই কমিশনার বলেছেন আল্লামা ইকবাল স্কলারশিপের প্রতি বাংলাদেশি ছাত্রদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বাংলাদেশের হাজার হাজার ছাত্র পাকিস্তানে পড়তে যেতে চায়। এখন অনেকে আমাকে রাজাকার বলবেন, তো বলেন বিএনপির এই ভিসি কে রাজাকার, বলেন তারেক রহমানকে রাজাকার। তারেক রহমানের জন্ম তো করাচি শহরে, আমার জন্ম কিন্তু বাংলাদেশে কুমিল্লা জেলায়। পারলে বলেন তারেক রহমানকে রাজাকার। ভালো হয়েছে যে কাজটা বিএনপির দ্বারা হচ্ছে, জামাতের দ্বারা না। রাজাকার এইসব বলে আর পার পাওয়া যাবে না। 5ই আগস্টেই যে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার, এই স্লোগানের মাধ্যমে রাজাকার শেষ। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের সত্যিকার মিত্রকে, শত্রুকে। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য আরেকটি সুসংবাদ তুরস্ক থেকে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ইয়াসার গুলারের সাথে একান্ত বৈঠক করেছে। বৈঠকের ছবি দেখাবো, চলুন ছবিও দেখাই। বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাত, সামরিক প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য আরো বড় বড় সুখবর নিয়ে আলাদা একটা এপিসোড করার প্ল্যান করছে। অনেক সুসংবাদ রয়েছে, এই লাইভে এত কিছু বলা যাবে না। প্রিয় দর্শক, আমাদের ডিফেন্সকে শক্তিশালী করতে হলে আমাদের পাকিস্তান এবং তুরস্ক, এই দুটি দেশের সাথে নিবিড় গভীর সম্পর্ক তৈরি করা দরকার। এবার আবারও আসছি ইরান আমেরিকা যুদ্ধে। যেটি বলছিলাম, গতকাল রাতটি ভয়াবহ একটি যুদ্ধের রাত ছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান, সেটা হয়েছে প্রথম রাতে। আর শেষ রাত্রে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে
হামলা চালিয়েছে আমেরিকা। ইরান যে হামলা চালিয়েছিল সেটাকে বলা হচ্ছে ডার্ক নাইট ফর ইউএস রাডার অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম। গতকাল মধ্যপ্রাচ্যের